ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের ধুলো এখনও পুরোপুরি মুছে যায়নি। অনেকেই বলছেন পরবর্তী সংঘর্ষ কেবল সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তানের সামরিক বাহিনী যারা বাস্তবে দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করে, তাদের দৃষ্টিতে কাশ্মীর একটি অস্তিত্বগত ইস্যু। বাস্তব জটিলতা যাই হোক না কেন, পাকিস্তানের জন্য কাশ্মীর প্রশ্নটি জাতীয় পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। পাকিস্তানের দৃষ্টি অনুযায়ী 1947 সালে উপমহাদেশ ভাগ হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীর পাকিস্তানের অংশ না হওয়ায় সেই বিভাজন অসম্পূর্ণ রয়ে গেছে। অনেকেই বলেন পাকিস্তান নামের কে অক্ষরটি কাশ্মীরকে বোঝাতেই রাখা হয়েছিল, ফলে কাশ্মীর ছাড়া পাকিস্তান নিজেই অসম্পূর্ণ। ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়, এই ভাবনাটা শুধু সরকারের ভেতরে সীমাবদ্ধ নয়। দেশটির জনসাধারণ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সামরিক অফিসার সবাই কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলেই বিশ্বাস করে। এমনকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মীরকে দেশের জীবন নালী বা জাগুলার ভেইন হিসেবে উল্লেখ করেছিলেন। আজও সেই বক্তব্য সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার বলে থাকেন। কাশ্মীর ইস্যু পাকিস্তান সেনাবাহিনীর অস্তিত্ব রক্ষার বড় কারণ। যদি ভারতের হুমকি না থাকে, তাহলে এত বড় সেনাবাহিনীর কি প্রয়োজন? পাকিস্তানের সেনাবাহিনীর একদিকে যেমন 6.5 লাখ সক্রিয় সদস্য আছে, তেমনি আধা সামরিক বাহিনী ও রিজার্ভ মিলে আরও 10 লাখের বেশি সদস্য রয়েছে। তারা দেশের সম্পদের বড় অংশ নিয়ন্ত্রণ করে। অথচ পাকিস্তান বারবার IMF এর কাছ থেকে ঋণ নিয়ে বাঁচে। এক কথায়, যেখানে অনেক দেশের একটি সেনাবাহিনী থাকে, সেখানে পাকিস্তানে একটি দেশের সঙ্গে সেনাবাহিনী আছে। ভারত বা পাকিস্তান কারোরই পক্ষে এখন পুরোপুরি জয়লাভ করা সম্ভব নয়। দুদেশেরই পরমাণু অস্ত্র আছে। বড়সড় যুদ্ধের ঝুঁকি থাকলে পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। তাই কেউই পুরোপুরি যুদ্ধ চায় না। তবে পাকিস্তান সেনাবাহিনী বুঝে গেছে, সরাসরি যুদ্ধের বদলে অসামান্য যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার অনেক কার্যকর। এর মানে হলো সরাসরি যুদ্ধ নয়, জঙ্গি নাশকতা, গোপন হামলা দিয়ে শত্রুকে বিপাকে ফেলা। এই কৌশল তারা বহু আগেই নিয়েছে। 1947 সালেই কাশ্মীর দখলের জন্য উপজাতীয় সশস্ত্র লোক পাঠানো হয়েছিল। এরপর থেকেই পাকিস্তান এরকম নন স্টেট অ্যাক্টর বা জঙ্গিদের ব্যবহার করে আসছে। 1980-র দশকে পারমাণবিক অস্ত্র অর্জনের পর পাকিস্তান আরও সাহসী হয়ে ওঠে। 1999 সালের কার্গিল যুদ্ধ এবং 2008 সালের মুম্বাই হামলা এর বড় উদাহরণ। পাকিস্তানি সেনা সদস্যরা তখন মুজাহিদিন সেজে কার্গিল দখল করেছিল বলে অভিযোগ আছে। পরে পাকিস্তান বলেছে তারা জঙ্গি ছিল, কিন্তু ভারত বুঝেছিল বাস্তবে তারা সেনাবাহিনী। এই ধরনের হামলা পাকিস্তানের কাছে কাজের, কারণ এতে ভারতকে বার্তা দেওয়া যায়, আমরা এখনো থেমে যাইনি। ভারত কাশ্মীরে যতই সেনা মোতায়েন করুক, যতই নজরদারি করুক, সব হামলা ঠেকানো সম্ভব নয়। প্রতিটি হামলার পর ভারত কাশ্মীরে আরও কঠোর হয়। এতে সাধারণ কাশ্মীরের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। পাকিস্তান এই সুযোগে বিশ্বকে বলে, দেখো, ভারত এখন দখলদার রাষ্ট্র, আমাদের মুসলিম ভাইরা স্বাধীনতা চায়। এই ভাবনাটি পাকিস্তান নিজের জনগণের মধ্যেও ছড়ায়, আবার আন্তর্জাতিক মহলেও প্রভাব ফেলতে চায়। ভারতও এইসব হামলার জবাব দেয়। 2016 সালে উরিতে হামলার পর ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে জঙ্গিদের ঘাঁটিতে আঘাত হানে। 2019 সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর ভারত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা ফেলে। সবশেষ 2025 সালে পেহেলগাঁওয়ে হামলার পর ভারত চালায় অপারেশন সিঁদুর। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে 2টি ছিল পাকিস্তানের মূল ভূখণ্ড পাঞ্জাবে। পাকিস্তানও এর জবাব দিয়েছে। ফলে দুই দেশ আবার যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। প্রতিবারই আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ ঠেকাতে এগিয়ে আসে, কিন্তু আসলে কিছুই বদলায় না। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা খুব কমই আরোপ করা হয়। এমনকি পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থনৈতিক নজরদারির কালো তালিকা FATF ব্ল্যাক লিস্টেও রাখা হয়নি। কারণ সবাই ভয় পায়, পাকিস্তান যদি পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র হয়ে পড়ে তবে কি হবে। এই ভয়টাই পাকিস্তানের জন্য কাজ করে। তাদের পারমাণবিক অস্ত্র ও ব্যর্থ রাষ্ট্র হওয়ার ভয় যেন এক ধরনের ব্ল্যাকমেইল।
প্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কোনো সমালোচনা বা তথ্য থাকলে মন্তব্যের ঘরে লিখতেও পারেন। আর বিশ্লেষণধর্মী এমন প্রতিবেদন ছাড়াও দিনের আলোচিত ঘটনা জানতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। পৃথিবীর পথে বিশ্ব দর্শনের নতুন ঠিকানা।